রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য। 24,000-এরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদিকবি মহর্ষি বাল্মীকি। এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা, যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু, ঠাকুমা, দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি। কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ। ইবুক আর কেন্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমেই গল্প পড়বে বা শুনবে, সেটাই স্বাভাবিক। তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবোধ্য রূপ, যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে। তবে শুধু রামায়ণের গল্প নয়, রামায়ণের অনুষঙ্গে আরও যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ন করার এখানে চেষ্টা করব। আগের পর্বে আমরা জেনেছি রামচন্দ্র দশরথের কাছ থেকে বিদায়ের অনুমতি নিলেন। বিদায়ের অনুমতি নেওয়া হয়ে গেল তাহলে সবার কাছ থেকে, বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে বিদায়ের অনুমতি নিয়ে শুরু হলো বনে যাওয়ার প্রস্তুতি। সুমন্ত্রকে ডেকে দশরথ বললেন রামের সঙ্গে চতুরঙ্গ সেনা যাবে, আর যাবে বাকচাতুরি জানা পতিতা, ধনী ব্যবসায়ী, কুস্তিগির, বনের আটঘাট জানে এমন ব্যাধ, প্রচুর গাড়ি ঘোড়া, অস্ত্রশস্ত্র, ধনরত্ন ইত্যাদি যা পারো সঙ্গে দিয়ে দাও, যাতে রামচন্দ্রের কোনো রকম অসুবিধে না হয়। রাম যাতে বনে গিয়ে যজ্ঞ করতে পারে, প্রাণ ভরে মুনি ঋষিদের দান ধ্যান করতে পারে। এসব শুনে কইকেয়ীর মুখ শুকিয়ে গেল। বললেন, সে কি মহারাজ, তাহলে আমার ভরত এই পানসে মদের মতো রাজ্য নিয়ে কি করবে? সবই যদি রামকে দিয়ে দিচ্ছেন, এ তো বড় অন্যায়। আপনার পূর্বপুরুষ সগর রাজার বড় ছেলে অসমঞ্জকে যেভাবে নির্বাসন দেওয়া হয়েছিল, রামকেও ঠিক সেইভাবে নির্বাসন দিন। কি অদ্ভুত! রাজার বৃদ্ধ মন্ত্রী সিদ্ধার্থ বললেন, অসমঞ্জের কথা আলাদা, সে অত্যাচারী ছিল। খেলার থেকে তুলে এনে অসহায় শিশুদের জলে ফেলে মজা দেখত সে। প্রজাদের অভিযোগে সগর রাজা তাকে নির্বাসন দিয়েছিলেন। কিন্তু রাম কি অপরাধ করেছে যে তাকে নির্বাসনে যেতে হচ্ছে? রামচন্দ্র বললেন যে, বাবা, আমি তো সব ত্যাগ করেই যাচ্ছি, এই সব কিছু আমার জন্য কেন দেবেন? এসবের আমার দরকার নেই। আপনি দয়া করে আমাকে চির মানে হচ্ছে বনবাসীরা পরে খুব খসখসে কাপড়ের টুকরো বা গাছের ছাল, আর শাবল আর পেটিকা মানে এখন যেরকম বাক্স হয় আর কি, সুটকেস টাইপ, এই 3টে জিনিস দিন, তাহলেই আমার হবে। কইকেই করলো কি, সে নিজেই দৌড়ে গিয়ে চির তুলে এনে দিচ্ছে রাম, লক্ষণ, সীতা এদের। রাম লক্ষণ কোনো ক্রমে পরে নিলেন। রাজার ছেলে সমস্ত রকম ঝলমলে পোশাক গয়না এসব পরে অভ্যস্ত, তারা কি পড়ছে না চির তো শুধু একটুখানি, মানে প্রায় নগ্ন, অর্ধনগ্ন বাস চিরকে বলা হয়। সীতার অবস্থা সব থেকে অসহায়। চির হাতে নিয়ে তিনি রামের কাছে জানতে চাইছেন যে চির কি করে পরব, কি করে পরে চির। রাম নিজের হাতে সীতার কাপড়ের ওপরেই জড়িয়ে দিলেন চিরের 2টো টুকরো। কেঁদে উঠলেন অন্তঃপুরের মহিলারা। তারা বললেন, সীতা কেন বনে যাবে? সীতা এখানেই থাকবে। প্রচণ্ড রেগে গেলেন রাজবাড়ির কুলপুরোহিত বশিষ্ঠ। তিনি বলছেন, দুঃশীলা কইকেয়ী, রাজাকে বঞ্চনা করে তোমার আস্পর্ধা বেড়ে গেছে। শোনো তবে, রামের সিংহাসনে সীতাই বসবে। ভরত যদি রাজা হতে চায় তাহলে বলবো সে দশরথের বেটাই নয়। ছেলের ভালো করতে গিয়ে তুমি তার সর্বনাশ করছো। ভালো চাও তো এক্ষুনি সীতাকে ভালো ভালো কাপড় আর গয়নাগাটি আনিয়ে দাও। এইবার দশরথ আর পারলেন না, প্রতিবাদ করলেন। বললেন, ওই একরত্তি মেয়ে জানো কি, ও কিনা চির পরে বনে যাবে? এমন নিষ্ঠুর প্রতিজ্ঞা তো আমি করিনি। সীতা দামি শাড়ি, দামি গয়না সমস্ত পরে যাবে। বেশি বাড়াবাড়ি করলে তোমাকে নরকে যেতে হবে কইকেয়ী। রাম দশরথকে বললেন, বাবা, আমার বৃদ্ধা মা কৌশল্যাকে দেখবেন, তাকে যেন কষ্ট পেয়ে প্রাণত্যাগ না করতে হয়। দশরথ সুমন্ত্রকে ডেকে বললেন, সুমন্ত্র, তুমি রামকে অযোধ্যার বাইরে রেখে এসো। একটা সৎ বীর ছেলে
তার বাবা মার কাছ থেকে কি সুন্দর পুরস্কার পাচ্ছে দেখেছ? কান্নায় ভেঙে পড়ছেন দশরথ। দশরথের আদেশে সীতার জন্য 14 বছরের ব্যবহারের উপযুক্ত প্রচুর দামি দামি জামা কাপড় আর গয়নাগাটি সঙ্গে দেওয়া হলো। সীতাকে গয়না পরিয়ে রাজরানীর বেশে সাজিয়ে দেওয়া হলো। কৌশল্যা সীতাকে আশীর্বাদ করে বললেন, আমার রামকে দেখো মা, সতীসাধ্যী স্ত্রীর কাছে পতিই দেবতা, কথা মনে রেখো। সীতা বললেন, চন্দ্রকে তার কিরণের থেকে যেমন আলাদা করা যায় না, আমাকেও তেমনি কেউ ধর্ম থেকে বিচ্যুত করতে পারবে না। বাবা বা ছেলের দান সীমিত, কিন্তু স্বামীর দান অসীম। তাকে দেবজ্ঞানে পূজা করব না তো কাকে করব? রাম কৌশল্যাকে বললেন, মা, আপনি বাবাকে দেখবেন। 14 বছর তো দেখতে দেখতেই কেটে যাবে, তারপর আবার আমাদের দেখতে পাবেন। একদম চিন্তা করবেন না মা, আমরা ভালোই থাকব। এরপর কইকেয়ী আর সুমিত্রা ছাড়া আরও 350 বিমাতার উদ্দেশ্যে হাত জোর করে রাম বললেন, যদি কখনো আপনাদের প্রতি কোনো অন্যায় আচরণ করে থাকি, তাহলে দয়া করে আপনারা আমাকে ক্ষমা করবেন। সুমিত্রা লক্ষণকে বললেন, লক্ষণ সব সময় দাদার অনুগত হয়ে থাকবে। বনে গিয়ে রামকেই ভাববে দশরথ, সীতাকে ভাববে আমি, আর বোনকে ভাববে অযোধ্যা। এবার শুরু হলো বনযাত্রা। রাম, লক্ষণ, সীতা, দশরথ আর রানীদের প্রণাম করে সূর্যের মতো জ্যোতির্ময় এক রথে উঠলেন। রথে সীতার 14 বছরের মতো জামা কাপড় গয়নাগাটি এই সমস্ত একটা সুটকেসে, চামড়া সুটকেসে তুলে দেওয়া হলো। তখন তো চামড়া সুটকেস ছিল, চামড়ার পেটিকা বলছে। নেওয়া হলো রাম লক্ষণের অস্ত্রশস্ত্র আর মাটি খোঁড়ার শাবল, কারণ মাটি খুঁড়ে ঘর বেঁধে কুটির বেঁধে তো তাদের থাকতে হবে, আর অস্ত্রশস্ত্র তো চাই। বনে বিভিন্ন রকম জন্তু জানোয়ারকে বধ করা, তাছাড়া রাজার ছেলে তাদের অলংকার অস্ত্র। রথ ছুটিয়ে দিলেন সুমন্ত্র। প্রজারা কাঁদতে কাঁদতে রথের পেছন পেছন ছুটতে লাগল। দশরথ রামকে একবার শেষ দেখা দেখতে বাইরে বেরিয়ে এলেন। রাম সুমন্ত্রকে যত জোরে সম্ভব রথ চালাতে বললেন। বৃদ্ধ দশরথ আর বৃদ্ধা কৌশল্যা প্রজাদের সঙ্গে রথের পেছন পেছন হা রাম, হা সীতা, হা লক্ষণ বলে হা হুতাশ করতে করতে ছুটতে লাগলেন। দশরথ বুক ফাটা আর্তনাদ করে উঠলেন, বললেন, রথ থামাও সুমন্ত্র, রথ থামাও, আমার রামকে ফিরিয়ে দাও, তোমরা আমার রামকে ফিরিয়ে দাও। আমার রাম ছাড়া আমি এক মুহূর্ত যে বাঁচব না সুমন্ত্র, তোমার পায়ে পড়ি, আমার রামকে ফিরিয়ে দাও। রাম বললেন, না না, রথ থামিও না, চালাও চালাও। রাজা যদি পরে কৈফিয়ত চান তোমার কাছে, তখন বলো যে তুমি রাজার আদেশ শুনতে পাওনি। বশিষ্ঠ সহ মন্ত্রীরা অনেক বুঝিয়ে শুনিয়ে দশরথকে প্রাসাদে নিয়ে এলেন। রাজবাড়ির অন্য অনেককেই বুঝিয়ে শুনিয়ে ফেরত পাঠালেন সুমন্ত্র। শোকে ভেঙে পড়লেন দশরথ। যতক্ষণ দেখা যায় রথের দিকে, রথের ওড়ানো ধুলোর দিকে অপলক দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন অসহায় বৃদ্ধ দশরথ। এক বিশাল শূন্যতা যেন তার হৃদয়কে কুরে কুরে খাচ্ছে। একসময় হঠাৎই জ্ঞান হারালেন, আবারও জ্ঞান হারালেন দশরথ। বৃদ্ধা কৌশল্যা কোনো রকমে বৃদ্ধ রাজাকে তুলে ডান হাত ধরে নিয়ে চললেন প্রাসাদের দিকে। কইকেয়ী বাঁ হাত ধরতে এলে দশরথ এবার ঝাঁঝিয়ে উঠলেন, আর সহ্য করতে পারছেন না। বলছেন, খবরদার কইকেয়ী, আমাকে তুমি একদম ছোঁবে না। পাপীয়সী কোথাকার, তুমি আমার স্ত্রী নও। আমি তোমায় ত্যাগ করলাম, আর তোমার ভরত যদি এভাবে রাজ্য পেয়ে খুশি হয়, তবে সে যেন আমার প্রেতাত্মার উদ্দেশ্যে কিছু দান না করে, কারণ সে দান আমার কাছে পৌঁছবে না। এত অতিরিক্ত রেগে গেছেন দশরথ। ডুকরে কেঁদে উঠলেন রাজা। বলছেন, কৌশল্যা, কৌশল্যা, ওই দেখো রামের রথের ঘোড়ার পায়ের ছাপ। পায়ের ছাপ আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার প্রাণের চেয়ে প্রিয় রামকে আমি কেন দেখতে পাচ্ছি না কৌশল্যা? আবারও কখনো বলছেন, আহা,
আমার রাম যে সারা গায়ে চন্দন মেখে নরম বালিশে মাথা দিয়ে নরম বিছানায় শুয়ে থাকতো, আর আজ কিনা তাকে গাছের গোড়ায় মাথা রেখে শুতে হবে? আমার সীতা মা, সে তো কিচ্ছু জানে না বনের। বাঘসিংহের ডাক শুনে সে তো ভয় পাবে। পাপিষ্ঠা কইকেই, তোমার কোনো চিন্তা নেই, তোমার মনোবাসনা পূর্ণ হবে। বিধবা হয়ে তুমি সুখে রাজ্য ভোগ করবে। রাম নেই, কাজেই আমিও আর বাঁচতে চাই না। নিজের প্রাসাদে এসে শোক উতলে উঠল কৌশল্যার। বললেন, মহারাজ, কইকেয়ীকে খুশি করতে গিয়ে যাদের বনে পাঠালেন তারা যে বনের কিছুই জানে না। আবার কবে আমার রাম লক্ষ্মণ সীতাকে দেখতে পাবো মহারাজ? সান্ত্বনা দিয়ে সুমিত্রা বললেন, কেন শোক করছো দিদি? দিদি, তোমার পুত্র রাম সে নরশ্রেষ্ঠ। পিতৃসত্য পালন করার জন্য রাজ্য ত্যাগ করে গেছে, তার জন্য তুমি শোক করছো কেন? তার লক্ষ্মণের মতো ভাই আছে, সীতার মতো স্ত্রী, ওরা সব সময় রামকে আগলে রাখবে, কে তাদের কি ক্ষতি করবে? আর কদিন পরেই আবার তোমার রামকে তুমি ফিরে পাবে। অসংখ্য অযোধ্যাবাসী ছুটছিলেন, রামের রথের পেছনে ছুটতে ছুটতে যাচ্ছিলেন তারা। রাম রথ থামিয়ে নেমে এসে হাত জোর করে তাদেরকে বললেন যে তারা যেন ফিরে যান। তারা ফিরে গিয়ে ভরতের প্রতি যেন অনুগত থাকেন, ভরতকে যেন তার চেয়েও বেশি শ্রদ্ধা করেন। হাত জোর করে তাদেরকে এই মিনতি করলেন। ব্রাহ্মণদের করুণ আরতিতে রাম, লক্ষ্মণ, সীতা রথ থেকে নেমে পায়ে পায়ে বনের দিকে চললেন। এবার তারা আস্তে আস্তে বনের পথে যাচ্ছেন। পথে পড়ল তমসা নদী। বনবাসের প্রথম রাতটা তারা তমসা নদীর তীরেই কাটালেন। রামচন্দ্র বললেন যে প্রথম রাত এই তমসা নদীর তীরেই আমরা কাটাবো। এই তমসা নদী হলো সেই তমসা নদী যে নদীর ধারে বাল্মীকি প্রথম শ্লোক রচনা করেছিলেন, অর্থাৎ রামায়ণের উৎস, প্রথম রামায়ণ লেখা হয়েছিল যে উৎস থেকে। বাল্মীকি তখন ছিলেন দস্যু রত্নাকর। সেই যে ঘটনা ঘটেছিল, বাল্মীকির যে রূপান্তর ঘটেছিল, সেই দস্যু রত্নাকরের রূপান্তর ঘটেছিল এই তমসা নদীর তীরে। সেই তমসা নদীর তীরে তারা বনবাসের প্রথম রাত কাটালেন। রাম বলছেন, লক্ষ্মণ, ওই শোনো, গাছের পাখিরাও আমাদের জন্য কাঁদছে। তাহলে বাবা মা তো হয়তো কেঁদে কেঁদে অন্ধই হয়ে যাবেন, তবে ভরত নিশ্চয়ই তাদের সান্ত্বনা দেবে। তুমি সঙ্গে আসায় ভালোই হয়েছে জানো লক্ষ্মণ, নইলে সীতার রক্ষার জন্য আরও অন্য কারো সাহায্য নিতে হতো। আজকের রাতটা আমরা শুধু জল খেয়েই কাটিয়ে দেব, এই আমার ইচ্ছে। কি অদ্ভুত অসম্ভব ত্যাগ রামচন্দ্রের! রাজার ছেলে জল খেয়ে রাত কাটাচ্ছে। পাতার বিছানা তৈরি করে দিলেন সুমন্ত্র। রাম সীতা ঘুমিয়ে পড়লেন। লক্ষ্মণ সুমন্ত্রর সঙ্গে গল্প করে রাত কাটিয়ে দিলেন। সুমন্ত্র রয়েছেন তখনও তাদের সঙ্গে, ছেড়ে যেতে পারছেন না, কারণ রাজপুত্রদের রক্ষা করা মন্ত্রীদের কাজ, রাজাকে রক্ষা করা মন্ত্রীদের কাজ। তিনি কর্তব্যরত, তিনি কিছুতেই পারছেন না ছেড়ে যেতে। ভোর হতেই ঘুম ভেঙে গেল রামের। লক্ষ্মণকে চুপি চুপি বললেন, লক্ষ্মণ, এই অযোধ্যাবাসীরা আমাদের জন্য প্রাণ দেবে, তবু আমাদের ছেড়ে যাবে না। এখন সবাই ক্লান্ত, ঘুমে অচেতন হয়ে আছে, চলো এই সুযোগে আমরা পালাই এদের কাছ থেকে। বনবাসের প্রথম রাতে কিছু অযোধ্যাবাসী আর সুমন্ত্র তাদের সঙ্গে ছিলেন। এতে রামচন্দ্র বুঝতে পারলেন যে না, তার সত্যনিষ্ঠায় ব্যাঘাত ঘটছে। এভাবে তো কথা ছিল না তাদের বনবাসের। তারা তো 3 জনে বনবাসে এসেছেন। বনবাসের প্রথম রাত তারা কাটালেন বটে, কিন্তু রামচন্দ্রের সেটা মনঃপুত হল না। এই জন্যে তিনি লক্ষ্মণকে এই কথা বললেন। সুমন্ত্র অযোধ্যাবাসীদের বিভ্রান্ত করার জন্য রথ নিয়ে একটু উত্তরে গেলেন। আবার ফিরে এসে সীতা আর 2 ভাইকে নিয়ে তমসা পার হলেন। সুমন্ত্র জানতেন যে তাদেরকে এবার তমসা পার করে ছেড়ে আসতে হবে,
আর থাকা যাবে না, রামচন্দ্র বলেছেন। কিন্তু অযোধ্যাবাসীদের তো সে কথা জানালে চলবে না, তাই জন্যে তিনি চুপি চুপি এই তিনজনকে তমসা নদী পার করিয়ে দিলেন। ঘুম ভাঙতেই অযোধ্যাবাসীরা পাগলের মতো বুক চাপড়াতে লাগলো। সমুদ্রের কৌশল, রথের চাকার দাগ দেখে তারা ধরতেই পারলেন না যে কোন পথে গেছে রথ। রথ তো আগে একটু উত্তরে গেছে, তারপর আবার ফিরে এসেছে, ফিরে এসে তমসা পার করেছে। তারা তো বুঝতে পারলেন না। সমুদ্র বিভ্রান্ত করলেন অযোধ্যাবাসীদের। রাম, লক্ষ্মণ, সীতা তারা তিনজনে এবার আস্তে আস্তে বনের পথে আরও গভীরে যেতে লাগলেন। কৌশলের সীমানা পার হয়ে বেদশ্রুতি, গোমতী আর সন্ধিকা নদী পার হয়ে তারা এসে পড়লেন গঙ্গার তীরে। শৃঙ্গবেরপুরের পথে গ্রামবাসীরা চিনতে পেরেছেন তো রাম, লক্ষ্মণ, সীতা যাচ্ছে, বনবাসে যাচ্ছে, বুঝতে পেরেছেন, জানেন তারা সবাই। দশরথ আর কৈকেয়ীর উদ্দেশ্যে অজস্র গালিগালাজ করছেন, তারা সাপ সাপান্ত করছেন। অযোধ্যার উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম জানালেন রাম। শৃঙ্গবেরপুরের নিষাদ রাজা গুহ, মতান্তরে গুহক মিতা বলা হয়, রামের খুব প্রিয় বন্ধু ছিলেন। তিনি খবর পেয়েই ছুটে এলেন। শোক প্রকাশের পর তিনি তাদের অতিথি সেবা করলেন। গুহ বললেন, রাম, তুমি এদেশের রাজা হয়ে এই দেশ শাসন করো, আমার দেশ তুমি নিয়ে নাও, আমি তোমার সেবক হয়ে থাকব, আমরা সবাই তোমার সেবক, আর এই সামান্য খাবার দাবার তোমরা গ্রহণ করো। রাম বলছেন, গুহ, তুমি যে নিজে কষ্ট করে এসেছো তাতেই আমি খুশি হয়েছি। আমাদের তো সন্ন্যাসীর মতো ফলমূল খেয়ে মাটিতে শুতে হবে, কাজেই তুমি এসব খাবার দাবার নিয়ে যাও ভাই, শুধু আমাদের ঘোড়াগুলোকে পেট ভরে খাইয়ে দাও। আহা, ওরা বাবার বড্ড প্রিয় ঘোড়া, অযত্ন হচ্ছে বনে এসে। এই গুহ বা গুহক, ইনি রামায়ণে পরিচিত গুহক মিতা নামে। মিতা অর্থাৎ বন্ধু, তিনি রামচন্দ্রের বন্ধুত্ব পাতিয়েছিলেন রামচন্দ্রের সঙ্গে, মিতালি পাতান। রাম, লক্ষ্মণ, সীতাকে তিনি গঙ্গা পার করে দেন। রামের সন্ধানে ছুটে এসেছিলেন ভরত, তাকেও তিনি গঙ্গা পার করে দেন এবং রামচন্দ্র কোথায় আছেন সেই সন্ধান তিনি ভরতকে জানান। ভরতের সঙ্গে গিয়েছিলেন তিনি। আবার বনবাস শেষে অযোধ্যায় ফেরার পথে এর কুটিরে অতিথি হয়েছিলেন রামচন্দ্র, কারণ তিনি কথা দিয়েছিলেন, বন্ধুত্ব পাতিয়েছিলেন, তো মিতালি পাতিয়েছিলেন। তিনি যখন প্রথম এলেন, এই যেই সময়টার কথা এখন আমরা শুনছি, যে তিনি অফার করেছিলেন রামচন্দ্রকে, তিনি বলেছিলেন, এতটাই তিনি রামচন্দ্রের প্রিয় বন্ধু ছিলেন যে তিনি বলেছিলেন যে তুমি এদেশের রাজা হয়ে রাজ্য শাসন করো, আমি তোমার সেবক হয়ে থাকব। রামচন্দ্র তখন বলেছিলেন যে না, আমি তো পিতৃসত্য পালনের জন্য বনবাসে এসেছি, তোমার এই অফার আমি নিতে পারবো না, কিন্তু তোমার এই অতিথি সেবায় আমি ভীষণ তুষ্ট হয়েছি, খুব খুশি হলাম, আবার যখন আমি আসবো তুমি আবার আসবে তো? রামচন্দ্রকে বলেছিলেন। রামচন্দ্র কথা দিয়েছিলেন যে হ্যাঁ, আমি আবার আসবো, আমার বনবাস শেষ হয়ে যাবে, বনবাস শেষ হয়ে গেলে যখন আমি ফিরব তখন আমি আবার আসবো, এবং রামচন্দ্র কথা রেখেছিলেন। এর রাজ্যের নাম শৃঙ্গবেরপুর। সেই শৃঙ্গবেরপুর হলো এখন উত্তরপ্রদেশে যে মির্জাপুর, সেই মির্জাপুরের কাছে। এবার বনবাসের দ্বিতীয় রাত কাটল ওই শৃঙ্গবেরপুরে। গুহকমিতার কাছে তিনি দ্বিতীয় রাত কাটালেন। তারপর রামচন্দ্র বললেন যে গুহ, একটা নৌকার ব্যবস্থা করে দাও ভাই, আমরা গঙ্গা পার হব। সমুদ্র হাত জোর করে বললেন, রাম, আমি তবে এখন কি করব? রামচন্দ্রের আদেশ ছাড়া তো সমুদ্র যেতে পারছেন না। রাম সমুদ্রের ডান হাতটা ধরে বললেন, সমুদ্র, তুমি মহারাজের কাছে ফিরে যাও, মহারাজকে বলো আমরা ভালো আছি, বনবাস শেষ হলেই তিনি আবার আমাদের দেখতে পাবেন। মা কৌশল্যা, মা কৈকেয়ী, অন্যান্য মায়েদের এই কথা বলো, মা কৌশল্যাকে আমার প্রণাম জানিও। মহারাজকে বলো তিনি যেন অবিলম্বে ভরতকে রাজসিংহাসনে বসান, আর ভরতকে বলো তিনি যেন মা কৌশল্যাকে আর মা সুমিত্রাকে মা কৈকেয়ীর মতোই সম্মান করেন। রামচন্দ্রের এটা খুব চিন্তা ছিল তো, যে তিনি চলে আসছেন রাজপ্রাসাদে, তার মা রয়েছে, তার মায়ের অযত্ন হবে, অপমান হবে, ওই জন্য সমুদ্রকে আলাদা করে ভরতকে এই কথা বলতে বললেন।
সুমন্ত্র বললেন, কিন্তু রামহীন অযোধ্যায় আমি কেমন করে ফিরে যাব? তার চেয়ে বরং বনবাসের শেষে একেবারে তোমাদের এই রথে করে নিয়ে আমি ফিরব। রাম বলছেন, না, তুমি ফিরে গেলে মা কৈকেয়ীর বিশ্বাস হবে যে আমরা বনে এসেছি, নইলে তিনি বাবাকে মিথ্যেবাদী ভেবে আরও কষ্ট দেবেন। গুহর কাছ থেকে বটের আঠা নিয়ে রাম লক্ষ্মণ মাথায় জটা তৈরি করলেন। তাদের নৌকো গঙ্গার ওপর দিয়ে অনেক দূরে চলে গেল। সুমন্ত্র 2 চোখ বেয়ে অঝরে জলের ধারা বইতে লাগল। চোখের জল মুছতে মুছতে বিদায় নিলেন সুমন্ত্র। দ্বিতীয় দিনে তিনি রামচন্দ্রের কাছ থেকে বিচ্ছিন্ন হলেন। রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাতে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনব, আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব। আমি তানিয়া আবার আসব রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে।